স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরফদার। এবার জানাবো খবরের বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের বিষয়ে ভাবছেন এমন খবর জানিয়েছেন তার সঙ্গে হঠাৎ দেখা করে আসা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নানা ধরনের গুঞ্জনের মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন নাহিদ ইসলাম। পরে তিনি বিবিসি বাংলাকে জানান দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না বলে আশঙ্কা প্রকাশ করছেন ডক্টর ইউনূস। তিনি পদত্যাগের বিষয়ে ভাবছেন, তবে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম। এদিন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়াও। আলোচনা হয় সমসাময়িক নানা বিষয়ে। দেশের উদ্বুদ্ধ পরিস্থিতি থেকে উত্তরণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক হয়। সেখানে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে জামায়াত আমির দেশের বর্তমান উদ্বুদ্ধ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানান। নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে এনসিপির আন্দোলনকে উদ্দেশ্যপ্রণোদিত মনে করে বিএনপি। দলটির নেতাদের অভিযোগ, যারা এটা চাইছে তারা আদতে নির্বাচনই চায় না। এদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের যৌক্তিক কোনো কারণ নেই বলে মনে করে সিপিবি। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, নতুন দল এনসিপির সঙ্গে বিএনপির বিরোধ স্পষ্ট, যা রাজনীতির জন্য অশনি সংকেত। ভেবে চিনতে না এগুলে অঙ্কুরেই এনসিপির হারিয়ে যাওয়ার শঙ্কা আছে। রাষ্ট্রবিজ্ঞানের থিওরি অনুযায়ী রাজনীতিতে মতবিরোধ ও দ্বন্দ্ব থাকা স্বাভাবিক, তবে সেই দ্বন্দ্ব ক্রমাগত চললে তার পরিণতি কখনোই ভালো হয় না। আছে এমন সতর্কবার্তাও। কিন্তু নয়া সমীকরণের হিসাব নিকাশে বাংলাদেশের চলমান রাজনীতি দিন দিনই জটিল হচ্ছে। নানা অনিশ্চয়তা আর অস্থিরতায় দেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে যখন বড় হচ্ছে প্রশ্ন, তখন বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথের দাবি ঘিরে আরও ঘোলা হচ্ছে রাজনীতির জল। পাশাপাশি দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে জোরালোভাবে। অন্যদিকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির অনুগত দাবি করে ইসি ঘেরাও কর্মসূচি পালন করেছে নতুন দল এনসিপি। এই সময়ে হঠাৎ করে ইসির পুনর্গঠন চাওয়ার পেছনে বিশেষ উদ্দেশ্য দেখছে বিএনপি। আগে থেকে ধরে নিয়েছে যে তারা জিততে পারবে না, সুতরাং নির্বাচন কমিশনের দরকার নেই। নির্বাচন কমিশনের সাথে বিএনপির সকল দলের সাথে যে সম্পর্ক, বিএনপির সাথে সে সম্পর্ক, বিএনপির সাথে তারা টক্কর দিয়ে বিএনপিকে ওলটপালট করে দেবে বা বিএনপিকে তারা তাদের প্রেজেন্স ফিল করাবে, এইরকম শক্তি তাদের হয় নাই, ভবিষ্যতে হবে বলে আপাতত মনে করি না। ইসি নিয়ে এনসিপির এমন মনোভাব ভালো চোখে দেখছেন না অন্য রাজনৈতিক দলের নেতারাও। এটা আকস্মিকভাবেই দেখলাম। তারা দাবি করতে পারে স্থানীয় সরকার, কিন্তু আমাদের কথা পরিষ্কার। এই সময় আমরা মনে করি জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনের দাবি করা, কেউ যদি কোনো ভালো উদ্দেশ্যও করে, কিন্তু আলটিমেটলি জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করাটাই হচ্ছে প্রধান বিষয়। রাজনীতি বিশ্লেষকরা মনে করেন বিএনপি এনসিপির মধ্যে ছায়া যুদ্ধ চলছে। ভেবেচিন্তে না এগোলে অস্তিত্ব সংকটে পড়বে এনসিপি। তারা তাদের যে ইমেজ, একটা প্রমিজিং রাজনৈতিক দল হিসেবে, সেটা কিন্তু ক্রমাগতভাবে তাদের সেই ইমেজটা টার্নিশড বা কলঙ্কিত হয়ে যাচ্ছে। তারা যেসব জায়গায় লড়াই করছে এগুলো অনেক পেরিফেরাল ইস্যু, সাইড লাইনের ইস্যু, মেইন স্ট্রিমের কোনো ইস্যু না। আর যে কারণে এই দলটা একেবারে অঙ্কুরেই এদের মধ্যে হতাশ হয়ে যাওয়ার সম্ভাবনা আমি 90 থেকে 95% দেখতেছি। রাজনীতি বিশ্লেষকদের শঙ্কা, চলমান অস্থিরতা নিরসনে দ্রুত পদক্ষেপ না নিলে সামনে সহিংস পরিস্থিতি অপেক্ষা করছে। দেখবেন যে ছোটখাটো বিষয় নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হবে এবং সেটা ক্রমাগত সহিংসতার দিকেই যাবে। কারণ আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানকে অব্যাহতি দেওয়া সহ 7 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করছে পল্লী বিদ্যুৎ সমিতি। 3 দিন ধরে লাগাতার সমাবেশে 80টি পল্লী বিদ্যুৎ সমিতির কয়েক হাজার কর্মকর্তা কর্মচারী অংশ নিয়েছেন। বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ মুছে দেওয়া কয়েক হাজার লাইন শ্রমিক ও মিটার রিডার চাকরি স্থায়ী করার দাবি তাদের। গ্রাম পর্যায়ে সারা দেশে বিদ্যুৎ ব্যবস্থা চালু রেখেই আন্দোলনে অংশ নিয়েছেন বলে দাবি তাদের, এবং দাবি না আদায় হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।
অনিয়ম দুর্নীতি, বিশেষ করে নিম্নমানের মালামাল কিনে সমিতিগুলোকে তারা দেয়। সমিতির কোনো কর্মকর্তা মালামাল কেনার সাথে জড়িত থাকে না। সকল চুক্তিভিত্তিক এবং অনিয়মিতদের চাকরি নিয়মিতকরণ এবং এই রিফর্মের জন্য যে দাবি ছিল সেটাও তারা নির্দেশনা দিয়েছিল, এটা দ্রুত বাস্তবায়ন করা হবে। নিয়মিত লাইনম্যান যে কাজ করে আমরা একই কাজ করি, আমরাও মৃত্যুবরণ করি, নিয়মিত লাইনম্যানও মৃত্যুবরণ করে। আমরা চাই আমাদের চাকরি যেন নিয়মিতকরণ করা হয়। দেশের কয়েকটি এলাকার ওপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। শুক্রবার ভোর ৫টা থেকে বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে কথা বলেছে আবহাওয়া অধিদপ্তর। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে এই দমকা বা ঝড়ো হাওয়া বইতে পারে। ওই এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এরই মধ্যে বৃষ্টি হচ্ছে বিভিন্ন এলাকায়। পটুয়াখালীর আকাশ কখনো রৌদ্রোজ্জ্বল, আবার কখনো ঝরছে বৃষ্টি। সাগরও উত্তাল। পায়রা সমুদ্র বন্দরে চলছে ৩ নম্বর সতর্ক সংকেত। অন্যদিকে সাতক্ষীরাতেও মেঘাচ্ছন্ন আকাশ। কুমিল্লার লাকসামে নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর জমিদার বাড়ি জাদুঘরে দিন দিন বাড়ছে দর্শনার্থীর সংখ্যা। দেশি পর্যটকের পাশাপাশি আসছেন বিদেশিরাও। মুগ্ধতা ছড়ানো ব্রিটিশ স্থাপত্য শৈলীর নান্দনিক প্রাসাদ আর নবাবী আমলের তৈজসপত্র রাখা হয়েছে প্রদর্শনীর জন্য। জাদুঘরটি আরও সমৃদ্ধ করার উদ্যোগ নিয়েছে প্রশাসন। নবাব ফয়জুন্নেসা চৌধুরানী ছিলেন বাংলার প্রথম এবং একমাত্র নারী নবাব। কেবল নারী নবাব হিসেবেই নন, নারী শিক্ষা, স্বাস্থ্য এবং জনহিতকর কাজের জন্য ইতিহাসে পরিচিত হয়ে আছেন। প্রজাহিতৈষী এই জমিদার শাসক হিসেবেও ছিলেন দক্ষ। তৎকালীন কুমিল্লার হুমনাবাদ পরগনা অর্থাৎ বর্তমান লাকসাম উপজেলার পশ্চিমগাঁওয়ে ফয়জুন্নেসা জন্মগ্রহণ করেন। জমিদারি লাভ করার পর সেখানেই প্রাসাদ তৈরি করেন ব্রিটিশ ঔপনিবেশিক স্থাপত্যের আদলে। এটাকে জাদুঘরের আন্ডারে নেওয়া হয়েছে। নেওয়ার পরে নামমাত্রই এটা জাদুঘর হয়েছে। যে দেশ বিদেশ থেকে, বাংলাদেশের প্রতিটা এলাকা থেকে, জেলা থেকে শহরের মানুষ এখানে আসবে, জাদুঘর দেখবে। 5.5 একর প্রাসাদটিতে রয়েছে কয়েকটি ভবন, বৈঠকঘর ও পুকুর। ইতিহাস ও প্রাচীন জিনিসপত্রের সাথে পরিচিত হতে আসছেন দেশ বিদেশের পর্যটকরা। এখানে অনেক দূর থেকে মানুষ দেখতে আসবে এবং এত সুন্দর পরিবেশ ওরা উপভোগ করবে, আমি এটাই বলবো। নবাব ফয়জুন্নেসা চৌধুরানী যেসব জিনিস ব্যবহার করতেন এগুলো তার মধ্যে উল্লেখযোগ্য যে একটি আংটি আছে, রূপার আংটি। এই আংটির ভিতরে একটি মহামূল্যবান কোরআন শরীফ আছে। শিক্ষণীয় অনেক জিনিস আছে, জানার অনেক জিনিস আছে, এগুলো আমাদের ভবিষ্যতে পড়াশোনার অনেক উন্নতি করবে। প্রতি মাসে এখানে দেশি বিদেশি বহু উচ্চপদস্থ কর্মকর্তারা আসেন, ভিজিট করেন। সংস্কারের পর 2023 সালে জাদুঘরে রূপান্তর করা হয় বাড়িটি। ইতিমধ্যে আপনারা জানেন আমরা লাকসাম পৌরসভা থেকে আমরা ভিতরে যে ওয়াকওয়ে থেকে শুরু করে নবাব ফয়জুন্নেসা যে পুকুরের পাড়ে বসে থাকতেন, গোসল করতেন, সেই পুকুর পাড়টা আমরা সৌন্দর্যবর্ধন ইতিমধ্যে করেছি। আমাদের কার্যক্রম অব্যাহত আছে। নবাব ফয়জুন্নেসার অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অবদান রাখছে জাদুঘরটি। এটি আরও সমৃদ্ধ করা হলে আগ্রহ বাড়বে দর্শনার্থীদের। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।